4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা স্পষ্ট রোডম্যাপ বা তারিখ ঘোষণা করবেন, এরকম একটা তথ্য ছড়িয়ে পড়েছিল গতকাল। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, প্রধান উপদেষ্টা সর্বশেষ আরও কয়েকটা রাজনৈতিক দলের সাথে যখন বৈঠক করেছেন, সেখান থেকে বেরিয়ে এসে একাধিক রাজনৈতিক নেতা এই কথা বলেছেন। আমি অন্তত একজনের কথা একটু বলি। জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার, তিনি বলছেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা, আজ দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছে। তিনি এসে বলেছেন এরকম। অন্যান্য অনেক নেতার বক্তব্য আমরা দেখেছি, তার মানে প্রধান উপদেষ্টা এটা বলেছেন। এবং আমরা ধরে নিতে পারি সরকারের 1 বছর পূর্তি আছে সামনে, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি, সেটাকে মাথায় রেখেই সম্ভবত এটা ঘোষণা করা হবে। এবং আমরা মোটা দাগে ধরে নিতে পারি যে এটা ফেব্রুয়ারি হতে পারে। দেখা যাক সেখানে কি দাঁড়ায়, ফেব্রুয়ারি হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে, প্রধান উপদেষ্টার এই ঘোষণাটাকে আমরা ঠিক কীভাবে দেখব? নির্বাচন কি তাহলে হয়েই যাচ্ছে? নির্বাচনের দিকে কি আমরা এগিয়েই যাচ্ছি? প্রধান উপদেষ্টার সদিচ্ছাকে প্রশ্ন না করেও কিছু প্রশ্ন আসলে তোলা দরকার। আমি প্রায় একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচন হয়ে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হওয়া ছাড়া আসলে আমাদের শান্ত থাকা উপায় নেই। নানান রকম ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট প্রধান উপদেষ্টা নিজেই বলছেন, এই বৈঠকে তিনি বলছেন, আমি একটু পড়ি, এক ধরনের শঙ্কার ব্যাপার। তিনি বলছেন, অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলেই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। তিনি বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি আরও বলেন, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানান ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। তিনি বলছেন, কোনো রকম ষড়যন্ত্র দিয়ে এই অগ্রযাত্রা থামানো যাবে না, কিন্তু ষড়যন্ত্রের আলাপ তিনি আনছেন। এটা শুধু এই দিন না, তিনি মাঝে মাঝে আসলে এই আলাপটা আনেন। তিনি বলার চেষ্টা করেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পতিত বা পরাজিত শক্তি, আমি পরাজিত শক্তির সংকটকে খুব বড় করে দেখানোটাকেও আসলে সঠিক বলে মনে করি না। প্রধান উপদেষ্টা এই দেশের সরকার প্রধান, তার কাছে প্রচুর তথ্য আছে, তার কাছে প্রচুর গোয়েন্দা রিপোর্ট আছে। সেটার ভিত্তিতে তার জানার কথা এক্স্যাক্টলি প্রবলেমটা কতটুকু আছে। কারণ কেন বলছি, আমি আগে বহুবার আমার অনেকগুলো ভিডিওর মাঝে মাঝে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ যে পর্যায়ের শক্তি তাদের এখন আছে, কয়েকটা নির্দিষ্ট জায়গায়, গোপালগঞ্জ, ফরিদপুর, এরকম আরও কয়েকটা জায়গা হয়তো আছে যেখানে তারা খানিকটা অ্যানার্কি তৈরির চেষ্টা করতে পারে। গোপালগঞ্জ হয়তো অনেকটাই পারে, কারণ সরকার এখানে খুবই অবহেলা করেছে দীর্ঘ সময় ধরে। আর রাষ্ট্র যদি কঠোর হয় আসলে পেরে উঠবে না। যাই হোক, তারা কিছু কাজ করার চেষ্টা করতে পারে। আমরা এমনকি দেখেছি শেখ হাসিনার বিরাট উদাত্ত আহ্বানের পরও আওয়ামী লীগের লোকজন 5-7 জন 10 জন রাতের বেলা মুখ ঢেকে রাস্তায় দাঁড়িয়ে বা রুমে দাঁড়িয়ে এটা সেটা করছে। তাতে বোঝা যায় যে আওয়ামী লীগের আসলে বড় দূরেই থাকুক, মাঝারি না, মানে মোটা দাগে ছোট স্কেলেও কিছু করার কোনো স্কোপ আসলে নেই, সেই শক্তি নেই, সে সাহস নেই, সেই মানসিকতাও তাদের লোকজনের নেই। এটা খুব অস্বাভাবিক না। তাদের মধ্য পর্যায় থেকে নিম্ন পর্যায়ের নেতারা অন্তত নিদেন পক্ষে ভারতে পালিয়েছে, এখন কিছু টাকা পয়সা খরচ করে কিছু মানুষকে মাঠে নামানোর চেষ্টা করছে, কিন্তু নিজের জন্য এত বড় ঝুঁকি কয়জন নেবেন? সুতরাং আওয়ামী লীগ আসলে মেজর শক্তি না। এটা মানি অবশ্য আওয়ামী লীগের টাকা পয়সা, ভারত পরাজিত শক্তি বলতে কিন্তু শুধু আওয়ামী লীগও না, আমরা ভারতকে ধরে নেব। কারণ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সাথে সাথে বিভৎস ভয়ঙ্কর পরাজয় ঘটেছে ভারতের পররাষ্ট্র নীতির। তারা তাদের প্রধান অ্যাসেটকে, সাউথ এশিয়ার অ্যাসেটকে হারিয়েছে। সো তারাও চেষ্টা করছে, তারা আওয়ামী লীগকে দিয়ে না, তারা হয়তো অন্য কোনো শক্তির মধ্যে ঢুকে অন্য কোনো শক্তিকে দিয়ে এই ধরনের কাজ করার চেষ্টা করবেন। এবং প্রধান উপদেষ্টা যত যাই বলুন না কেন, এই অনিশ্চয়তা সামনে আনাটাকে আসলে আমরা পছন্দ করব না। কারণ তিনি কয়েকদিন আগেই নিজে এমন কথা বলেছেন, আমি আরেকটা এরকম কয়েক দফায় তো তিনি দলগুলোর সাথে বসেছেন, আরেকটা দলের সাথে, আরও কয়েকটা দলের সাথে বসার সময় এরকম অবস্থায় তাহলে কিভাবে নির্বাচন হবে এই ধরনের একটা আলাপ করেছিলেন একজন রাজনৈতিক নেতার বরাতে। আমি সেটা নিয়েও ভিডিও করেছি। তার মানে তিনি কিন্তু এর মধ্যে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন। এবং যেটা জরুরি কথা, যে পরাজিত শক্তি বলি, পতিত শক্তি বলি, যারাই যা করার চেষ্টা করুক, আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে যে খুব ইন্টেন্সিভ কিছু করার চেষ্টা সরকার করছে তা কিন্তু না। আমি বরং ব্যক্তিগতভাবে
আওয়ামী লীগকে যতটা দায়ী করব নির্বাচন বানচালের জন্য, তার চাইতে বেশি দায়ী করব যারা এই সরকারের থেকে, সরকারের আশপাশে থেকে সরকারের সুফল মানে অন্যায় সুফল ভোগ করছেন তাদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা চাঁদাবাজি করতে গিয়ে যখন ধরা পড়েছেন, তখন তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে লোকজন প্রচুর ফেসবুকে সেখান থেকে স্ক্রিনশট তুলে দিয়েছেন। তিনি নির্বাচন দেখতে পারেন না একদম। উনি অত্যন্ত নিচু পর্যায়ের একজন মানুষ হলেও আমরা এই জায়গাটা, এই প্রবণতাটা খেয়াল করব, কারা নির্বাচন পছন্দ করে না। আমরা বলেছি খোলাখুলিভাবে এই সরকারের উপরে বিএনপিরও খানিকটা প্রভাব আছে, জামায়াতের অনেক আছে, এনসিপিরও অনেক আছে। একটা নির্বাচন যদি হয়, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে, যে কেউ বলেন, অবশ্য কেউ কেউ খোয়াব দেখছেন, খোয়াব বলছি, 91 সালে বিএনপি যেরকম জিতে গিয়েছিল, আওয়ামী লীগ জিতে যাবে এই পারসেপশনটাকে সরিয়ে রেখে, এই খোয়াব যারা দেখছেন তারা মনে করছেন বিএনপি হেরে যাবে। তারপর আমরা তর্কের খাতিরে ধরে নেই বিএনপি জিতবে। তো বিএনপি যখন জিতবে, এই সরকারের উপরে পূর্ণাঙ্গ প্রভাব তার তৈরি হবে। তখন ইতিহাসে প্রথমবারের মতো অকল্পনীয় রকম ক্ষমতা প্র্যাকটিস করা জামায়াতে ইসলামী আর এনসিপি তো মাত্রই তৈরি হলো, তাদের এই ক্ষমতাগুলো জাস্ট মুহূর্তেই উবে যাবে। সুতরাং আমি বলছি না এখানে সবারই, আমি অন্তত এটুকু বলবো, এর মধ্যে বহু লোকজন আছেন এইসব দলের মধ্যে যারা চাইবেন না নির্বাচন হোক, বা দলগতভাবেও চাইতে পারেন, ইউ নেভার নো। এর বাইরে বেশ কিছু মানুষ আছেন, এই দলগুলোর উপরে প্রভাব আছে, তরুণদের উপরে প্রভাব আছে, বা নিজস্ব সরাসরি প্রভাব আছে, সরকারের উপদেষ্টাদের ওপরে প্রভাব আছে, সরকারের বিভিন্ন পর্যায়ে আমলাদের ওপরে। তাদের তো প্রভাব কমে যাবে, তারা নির্বাচন কেন চাইবেন? সুতরাং প্রধান উপদেষ্টা এটা ঘোষণা করলেও দেশকে অস্থিতিশীল করে তোলার একটা প্রবণতা চলবে, কোনো সন্দেহ নাই। এবং আমি প্রধান উপদেষ্টাকে কোনোভাবে বেনিফিট অফ ডাউট দিতে চাই না, কারণ হচ্ছে তিনি আইন শৃঙ্খলা নিয়ে কোনো সিগনিফিক্যান্ট পদক্ষেপ নিচ্ছেন না। নিদেন পক্ষে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার ব্যর্থতা, উনি ভালো মানুষ হতে পারেন, শুনি উনি ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু উনি ব্যর্থ হচ্ছেন। ব্যর্থতার জন্য তার ক্যাবিনেটেরই আর কাউকে অথবা বাইরে থেকে দায়িত্ব দেওয়া উচিত। ইভেন একজন বিশেষ সহকারী আছেন, দুজন মিলেও যদি পেরে না ওঠেন, দুজনকেই পরিবর্তন করে সেই চেষ্টাটা করা দরকার। তাহলে আমরা বুঝবো যে জিনিসটা ঠিকঠাক মতো এগোচ্ছে। কারণ আমরা সামনে এটা দেখব, এটা আমরা কনফিডেন্টলি বলতে পারি। ইনফ্যাক্ট ফাইটার ক্র্যাশের পর যা ঘটনা ঘটলো, উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারিকে আটকে রাখা, সচিবালয়ের মধ্যে ঢোকা, ভাঙচুর করা, এটা এই ঘটনাই ঘটবে তা বলিনি, তা মনে করিনি, কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হবে পরিকল্পিতভাবে, এই অনুমান আমরা অনেকেই করেছি, আমি লিখেছি, বলেছি, সেটা আবারও বলছি। তো যেটা দাঁড়াবে, প্রধান উপদেষ্টা একটা ধরলাম একটা ডেট ঘোষণা করে দিলেন, ফেব্রুয়ারির করে একটা নির্দিষ্ট তারিখ, এটা ঘোষণা করা উচিত। কারণ হলো 6 মাস আছে মাত্র, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, দলগুলো জানার এটার অধিকার আছে। বিএনপির তো আছেই, তারা বড় দল, তাদের হয়তো প্রস্তুতি বেশি, কিন্তু যারা অত বড় দল নয়, ইভেন এনসিপি যে সামান্য বয়স যে দলটা, সেই দলটা 2 মাস বেশি পাবে না কম পাবে, এটা এপ্রিলে না ফেব্রুয়ারিতে, এটা জানা তার জন্য দরকার। কারণ 6 মাসের মধ্যে তার ক্যান্ডিডেট গোছাতে হবে, তার প্রস্তুতি নিতে হবে। সো এই ঘোষণা চলে আসতে হবে। এখন দেয়া হলো, কিন্তু ওই যে বললাম, প্রেক্ষাপট বা পরিস্থিতি তৈরি করা হলো, বিশেষ করে আইন শৃঙ্খলাকে কেন্দ্র করে, যেটা আসলে নির্বাচন হবে কি হবে না, এই শোরগোল মাঠে থাকা রাজনৈতিক দলগুলো তোলার সুযোগ পাবে। এবং সরকারের নিষ্ক্রিয়তা, আমি যদি সফট ভাষায়ও বলি, যদিও আমি মনে করি সরকারের একটা অংশ আসলে এটার সাথে জড়িত আছে, এই পরিস্থিতি খারাপ হতে দেওয়ার পক্ষে। কিন্তু যদি ইউফেমিস্টিকলিও বলি যে সরকারের নিষ্ক্রিয়তা এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, এবং এই ঘটানো হলে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ দলগুলো তখন বলবে আমরা এইভাবে নির্বাচন করতে পারি না। এর মধ্যে এনসিপি আইন শৃঙ্খলার কথা বলছেন, জামায়াতে ইসলামের আমির বলেছেন, একাধিকবার বলেছি যে এইভাবে কীভাবে নির্বাচন হবে, সেই পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং প্রধান উপদেষ্টার এই যে ঘোষণার সম্ভাবনা, সেটা হয়ে যাওয়া ভালো আমি মনে করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা দেখতে চাইবো, তার সদিচ্ছা আছে। কিন্তু এটার কারণেই সব হয়ে গেছে, এতটা সন্তুষ্ট থাকা যাবে না। শুরুর দিকে বলেছিলাম, আবারও বলে শেষ করি, একটা অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, সুষ্ঠু অংশগ্রহণ, আমি আওয়ামী লীগের কথা বলছি না, অন্যান্য সব দল আসবে, এসে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবার আগ পর্যন্ত আমাদের কোনোভাবেই শান্ত থাকা, নিশ্চিন্ত থাকা উচিত হবে না। এবং নানা রকম খেলা হয়তো আছে, আমি খুব সহজেই আরেকটা ভিডিও করব সেটা নিয়ে। অনেকেই হয়তো অনেকভাবেই চেষ্টা করবেন নানান রকম পরিস্থিতি তৈরি করার জন্য, আমাদের সতর্ক থাকতেই হবে।